দর্শক, এতক্ষণ শুনছিলেন মার্কেটাল ব্যাংক সংবাদ শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। সংবাদের শুরুতে খেলার খবর। অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ দল ঘোষণা করেছে বিবিসি। আনুষ্ঠানিকভাবে দুপুর 12:30টায় দল ঘোষণার কথা থাকলেও নির্ধারিত সময় থেকে প্রায় 1 ঘণ্টা পরে বিশ্বকাপ দল ঘোষণা করেন প্রধান নির্বাচক। ইনজুরিতে আক্রান্ত তাসকিন ও অফ ফর্মে থাকা লিটন দাসকে রাখা হয়েছে বিশ্বকাপ দলে। দলের নিয়মিত ক্রিকেটার জাকের আলী ও তানভীর ইসলামকেও রাখা হয়েছে বিসিবির 15 জনের স্কোয়াডে। স্ট্যান্ড বাই হিসেবে দলের সাথে যাবেন আফিফ হোসেন, ধ্রুব ও হাসান মাহমুদ। তবে বিশ্বকাপ দলে জায়গা হয়নি সাইফুদ্দিনের। সবাই খুব ক্লোজ বাই। আমরা যে দলটাকে নির্বাচন করেছিলাম এবং যে দলটা আমরা দিয়েছিলাম 30 তারিখে, সেই দলটা একটা প্রেক্ষাপটে আমরা নির্বাচন করেছিলাম। আমাদের দুটো রাস্তা খোলা ছিল। একটা হচ্ছে যে প্রেজেন্টলি যারা ফিট আছে তাদের উপর থেকেই দলটাকে নির্বাচন করা, আরেকটা হচ্ছে যে আমাদের কিছু ইনজুর্ড প্লেয়ার ছিল, আপনি জানেন যে, এবং কিছু পরখ করে দেখার ব্যাপার ছিল, স্পেশালি সাইফুদ্দিনের কেসটাও, যে তিনি কিভাবে ফেরত আসেন। দর্শক, বিশ্বকাপ দল ঘোষণার ব্রিফিং নিয়ে আনুষ্ঠানিকতা নিয়ে চলছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। তো সেখানে সৌম্য যে আছে আমাদের, ও একেবারেই অকেশনাল না, ও কিছু বোলিং করে, তো খুব স্বাভাবিকভাবে এটা মানে টিম বেনিফিটেড হবে। ও যদি 2-3টা ওভার, কখনো যদি এরকমও হয় সিচুয়েশন আসলে 3 ওভারও করে দিতে পারে, 4 ওভারও করে ফেলতে পারে, স্পেশালি ইন ওয়েস্ট ইন্ডিজের উইকেটে, যেহেতু ওখানে গ্রিপ করার চান্স আছে, ওয়েদার গরম থাকে। লিটন সৌম্য বিশ্বকাপের, লিটন শান্ত তার বিশ্বকাপের আগেই আসলে ফর্মের বাইরে আমাদের দলের সেরা দুইজন ব্যাটার। আগের বিশ্বকাপটা যদি কম্পেয়ার করি ওয়ানডে বিশ্বকাপ, তারাও সেই বিশ্বকাপের আগে ফর্ম হারিয়েছেন। তারাই মানে বাংলাদেশ দলের যারা সেরা ব্যাটার থাকেন তারা কেন এই বিশ্বকাপের আগেই ফর্মে হারান? এটা কি তারা আসলে বড় মঞ্চের ওই চাপটা নিতে পারেন না? আমার মনে হয় কোনো ব্যাটসম্যান, বেসিক্যালি আমার ক্ষুদ্র এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি যে বড় আসরে গেলেই আসলে তখন বেসিক্যালি বড় খেলোয়াড়ের সঙ্গে চাপ কিন্তু বাড়ে। মানে এখানে আপনি যদি বলেন এই মাপের খেলোয়াড়রা জিম্বাবুয়ের দলের সঙ্গে খেলতে চাপ ফিল করবে, আই ডোন্ট এগ্রি অন ইট। আর এই সমস্ত চাপ বৈশ্বিক আসরে মোকাবেলা করার মতো অ্যাটলিস্ট লিটন দাসের তো অনেকগুলো ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স আছে। আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তরও অনেক ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স আছে। আমার মনে হয় যে অনেক সময় অনেকে বড় মঞ্চে ভালো করে। এখন এই দুজনের মধ্যে দুজনই যে একাদশে থাকবে আই এম নট টু শিওর। ক্যাপ্টেন ডেফিনেটলি থাকবেন। তো সেখানে আপনার একজন যদি না আসতে পারেন তাহলে আপনার ক্যালকুলেটিভ রিস্ক 50% কমে গেল আপনার। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন বিশ্বকাপ দলের টি-20 ঘোষণার আনুষ্ঠানিকতার অংশবিশেষ। কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেল থেকে 23 নাবিককে নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে আসছে লাইটারেজ জাহাজ এমভি জাহাজমণি। সকালে কুতুবদিয়া থেকে নাবিকদের নিয়ে জাহাজটি রওনা দেয়। বিকেল 4টা নাগাদ জাহাজটি চট্টগ্রামে পৌঁছার কথা রয়েছে। এরই মধ্যে চট্টগ্রাম বন্দরে আসতে শুরু করেছেন নাবিকদের স্বজনরা। নাবিকদের বরণে নানা প্রস্তুতি নিয়েছে জাহাজ মালিক ও স্বজনরা। এর আগে সোমবার সন্ধ্যায় কক্সবাজারের কুতুবদিয়ায় বঙ্গোপসাগরে নোঙর করে জাহাজ এমভি আবদুল্লাহ। সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্তি পেয়ে এমভি আবদুল্লাহ সংযুক্ত আরব আমিরাত থেকে আমদানি করা 56,000 টন চুনাপাথর নিয়ে দেশে আসে। এর আগে মুক্তিপণে টাকা পৌঁছানোর পর গত 13 এপ্রিল মুক্তি পায় এমভি আবদুল্লাহ ও 23 নাবিক। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, নাবিকরা পৌঁছানোর পর কি আনুষ্ঠানিকতা থাকছে, আর এত প্রতীক্ষার পর অবশেষে নাবিকরা যখন পৌঁছালো তো তাদের বরণে কি প্রস্তুতি দেখতে পাচ্ছেন? জি, সাথে যেমনটি বলেছেন, আর মাত্র 2 ঘন্টা পরে এমভি আবদুল্লাহ নাবিকরা কিন্তু চট্টগ্রাম বন্দরে পৌঁছাবেন এবং তাদের আনুষ্ঠানিকতার জন্য কিন্তু চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং কেএসআরএম গ্রুপ কিন্তু বিভিন্ন অনুষ্ঠান এর আয়োজন করেছে।
প্রথমে কিন্তু তারা কিন্তু আসবেন এনসিটি 1 যেটিতে আসবেন, সেখান থেকে তাদেরকে কিন্তু বরণ করবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরপরে কেএসআরএম গ্রুপকে বুঝিয়ে দেওয়া হবে। কেএসআরএম গ্রুপ তাদের প্রতিজনকে তাদের স্বজনের হাতে তুলে দিবেন এবং এর পরপরেই তারা আনুষ্ঠানিকভাবে কিন্তু একটা ব্রিফ করবেন বলে জানিয়েছেন। তবে যেহেতু গতকাল যেটি কুতুবদিয়া বন্দরে পৌঁছেছে, সেখান থেকে এমভি জাহানমণি 3 নামে একটি জাহাজ তাদের 23 নাবিককে নিয়ে আসবেন এবং যেই 23 নাবিক চট্টগ্রাম বন্দরে পৌঁছাবেন কিছুক্ষণের মধ্যে, তাদের পরিবর্তে গতকাল বিকাল 5টার সময় আরও 23 জন নাবিক কিন্তু উক্ত শিপে গিয়েছেন, যারা পরবর্তীতে ওই শিপ নিয়ন্ত্রণ করবেন। তবে এখনও পর্যন্ত আসলে ওরা আসেনি, তা আসার জন্য কিন্তু অপেক্ষা করছেন। তবে নাবিকের স্বজনরা কিন্তু চট্টগ্রাম বন্দরের জেটিতে অপেক্ষা করছেন কবে নাগাদ আসলে তারা আসবেন, সেই অপেক্ষার পহর গুনতেন সবাই। এরপর ধন্যবাদ আপনাকে। 3 দিনের সফরে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। শ্রীলঙ্কা থেকে বেলা 11:30-এ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। সেখান থেকে আমেরিকান দূতাবাসে যান এই কর্মকর্তা। এ সময় তার সঙ্গে ছিলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ঢাকা সফরকালে ব্যবসা বাণিজ্য, শ্রম অধিকার, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা ইস্যু, প্রতিরক্ষা সহ নিরাপত্তা ইস্যুতে আলোচনা হতে পারে। লু ঢাকা সফরের প্রথম দিনে প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের নৈশভোজে যোগ দেবেন। কোনো প্রকার স্যাংশন ভিসা নীতির পরোয়া না করে সরকার কোনো দেশে নিষেধাজ্ঞা নিয়ে সরকার চিন্তিত নয় বলেও সাফ জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে সচিবালয়ের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বাংলাদেশে এত মাতামাতির প্রয়োজন নেই। তিনি তার প্রয়োজনে এসেছেন, নির্দিষ্ট আলোচ্য বিষয় আছে, সেই অনুযায়ী অনেকের সঙ্গে আলোচনা করবেন, আবার ফিরে যাবেন। এটা নিয়ে সরকার ভাবছে না। আমরা কোন প্রকার স্যাংশন ভিসা নীতি আমরা কেন, তারা উপরে উপরে পাত্তা দেয় না, তলে তলে আবার কি করে সেটা তো বলা মুশকিল। তিনি পররাষ্ট্রমন্ত্রীও, একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, তাকে নিয়ে বাংলাদেশে তো মাতামতি করবে। তার প্রয়োজনে সে আসছে, তাদের এজেন্ডা আছে এখানে। সম্পর্ক যখন তাকে সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা থাকে, তো সেটা তারা করতে আসছে, আমরা দাওয়াত করে কাউকে আনছি। এদিকে ইসরায়েলে আন্তর্জাতিক লবিস্টদের সঙ্গে যুক্ত হয়ে বিএনপি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ফিলিস্তিনে গণহত্যা বন্ধ ও বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, দলটির নেতারা ইসরায়েলের বিরুদ্ধে কথা বলেন না, কারণ এতে পশ্চিমারা রাগ করতে পারে। এছাড়াও কিছু ইসলামী দল নির্বাচনের আগে সরকারের বিরুদ্ধে কথা বললেও এখন নেতানিয়াহুর বিরুদ্ধে কথা বলতে দেখা যায়। তাদের মুখোশধারী ধর্ম ব্যবসায়ী বলেও মন্তব্য করেন হাসান মাহমুদ। বিএনপি আজকে ইসরায়েলি লবির সাথে যুক্ত হয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করেছে। নির্বাচনের আগে সরকার নামানোর জন্য সকাল বিকাল বাইতুল মোকাররমের সামনে যেতেন, প্রেস ক্লাবের সামনে এসে সমাবেশ করেছেন। ওই ফিলিস্তিনি ভাই বোনদের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে একটি বড় সমাবেশ করতে তো দেখতে পেলাম না। ডেমু ট্রেন ব্যর্থতার দায় নিচ্ছে না কেউ। গচ্ছা গেছে 650 কোটি টাকা। অত্যাধুনিক ডিজিটাল ডেমু পড়ে আছে রেলওয়ের ভুতুরে জঙ্গলে। যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর হাদিউজ্জামান বলছেন, স্বাধীন তদন্ত কমিশন গঠনের মাধ্যমে দুর্নীতিতে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এদিকে রেলমন্ত্রী জিল্লুল হাকিম জানিয়েছেন, ডেমু কেলেঙ্কারি নিয়ে শিগগিরই বৈঠকে বসে রেলপথ মন্ত্রণালয়। দেশের আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্য নেই এমন ট্রেন ক্রয় করা যৌক্তিক হয়নি বলেও মত মন্ত্রীর। আশিকুল আলমের প্রতিবেদনে থাকছে বিস্তারিত।
ঢাকা রেলওয়ে শেড এলাকায় জরাজীর্ণ পড়ে আছে স্বপ্নের ডেমো ট্রেন। খোলা আকাশের নিচে নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রপাতি। লোকোশেডের ভুতুরে জঙ্গলে ডেমোতে মরিচে পড়েছে সিট ও ইঞ্জিনের অংশ ভাঙাচুরা। গাছপালা গজিয়েছে ৬৫০ কোটি টাকার ডেমোতে। ৩৫ বছর মেয়াদের ডেমো নষ্ট হয়ে গেছে মাত্র ২ বছরেই। কিন্তু এই ডেমো প্রকল্পের ব্যর্থতার দায় নিচ্ছে না কেউ। আর এখন কোনো অবস্থাতেই এগুলো মেরামত করা সম্ভবও নয়। এক একটা ডেমো এখন কঙ্কাল। রেলমন্ত্রী জিল্লুল হাকিম জানান, চীনা ঠিকাদারি কোম্পানির কাছ থেকে যন্ত্রপাতি সংগ্রহ করা আর ডেমো মেরামত বিষয়ে রেলওয়ের পরিপূর্ণ কারিগরি সক্ষমতা না থাকায় জটিলতায় পড়েছে রেলওয়ে। যেগুলো আমাদের আবহাওয়া উপযোগী না, সেগুলো আসলে মনে হয় যে আনাটা সঠিক হয় নাই। এখন এগুলো চালু করতে গেলে যে টাকা লাগবে, এই টাকা দিয়ে এই ট্রেনগুলো চালু করা যুক্তিযুক্ত হবে না, কারণ সেটা আমাদের জন্য লাভজনক হবে না। এগুলো নিয়ে আমরা বসে এই ব্যাপারে আমরা দেখি কি করা যায়। যোগাযোগ বিশেষজ্ঞ হাদিউজ্জামান বলছেন, ডেমো ক্রয় পরিকল্পনা থেকে শুরু করে বিদেশে যাওয়া কর্মকর্তা এবং বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তারা এর দায় এড়াতে পারেন না। সরকারি অর্থ মানেই সাধারণ জনগণের অর্থ। এখন যিনি দায়িত্বরত আছেন, যিনি সিদ্ধান্ত নিচ্ছেন, তিনি যদি বলেন যে আমি পূর্ববর্তী এই প্রসেসের সাথে যুক্ত ছিলাম না বা আমি ওয়াকাবহল না, আমার জানা নাই, এটা বলার আসলে সুযোগ নাই। তদন্তটা হওয়া উচিত আসলে একটা নিরপেক্ষ স্বাধীন কমিশন দিয়ে। এটা তো আসলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, এখানে জনগণের অর্থের যে নিদারুণ অপচয়ের আমি কথা বলছি সেটি হয়েছে। তো এটা আসলে নিরপেক্ষ স্বাধীন কমিশন দিয়ে এই তদন্ত করা উচিত এবং তদন্তের সাথে যারা জড়িত থাকবেন, বিশেষ করে টেকনিক্যাল স্পেসিফিকেশন ছাড়া, কোনো ধরনের ফিজিবিলিটি স্টাডি ছাড়া, আমাদের আবহাওয়ার উপযোগী কিনা না দেখে বা ওয়ার্কশপগুলি আসলে প্রস্তুত আছে কিনা, টেকনিশিয়ান প্রস্তুত আছে কিনা, এটা না দেখে এই যে কেনাকাটায় ঝাঁপিয়ে পড়া এবং এই অর্থগুলো যেভাবে অপচয় হচ্ছে, তো এটার পিছনে যারা আছেন, যারা কারিগর আমি বলবো এই ধরনের অপচয়ের পিছনে, তাদের আসলে চিহ্নিত করা উচিত এবং এটা চিহ্নিত করতে গেলে অবশ্যই নিরপেক্ষ স্বাধীন কমিশন দিয়ে এই তদন্ত করা উচিত। ৬৫০ কোটি টাকার এই ডেমো ট্রেন কিনতে রেলপথ মন্ত্রণালয়, রেলওয়ে বিভাগ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের ৮ কর্মকর্তা সুদূর চীনে ছিলেন ১.৫ মাস। রেলওয়ে সূত্র বলছে, দেশে ফিরতি পথে তারা শপিংও করেছিলেন বেশ। সমালোচনা উঠলে তদন্ত কমিটি ৮ জনকে দায়ী করে। ব্যবস্থা নেয় শুধু একজনের বিরুদ্ধে। বাকিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয়নি তদন্ত কমিটি। এখন প্রশ্ন থেকে যায়, সেই তদন্ত কমিটির বিরুদ্ধেই কি তদন্ত প্রয়োজন? আশিকুল আলম, RTV, কমলাপুর। এসএসসি পরীক্ষার ফলাফলে পাশের হার ও GPA 5-এ এগিয়ে মেয়েরা। গেল 5 বছর মেয়েদের ফল ভালো হচ্ছে, তবে ছেলেরা কেন পিছিয়ে? শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেল, ছেলেদের মোবাইল ও অনলাইন গেমে আসক্তি, টিকটক ও কিশোর গ্যাংয়ে জড়িয়ে পড়া অধঃপতনের অন্যতম কারণ। শিক্ষকরা বলছেন, অনলাইন ডেটিং সাইট, ব্যাটিং বন্ধ করা না গেলে শিক্ষার্থীরা ক্ষতির মুখে পড়বে। এই বিষয়গুলোর সঙ্গে একমত পোষণ করেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানও। আতিকা রহমানের রিপোর্ট। গেল 4 বছরের মতো এবারও এসএসসির ফলাফলে সব সূচকে এগিয়ে মেয়েরা। পাশের হার 3.5 ভাগ বেশি, GPA 5 ও 15,000 মেয়ে বেশি পেয়েছে। ছাত্রীদের এগিয়ে যাওয়া ইতিবাচক হলেও ছাত্ররা কেন পিছিয়ে পড়ছে, এ নিয়ে শুরু হয়েছে দুশ্চিন্তা। স্বয়ং প্রধানমন্ত্রী বিষয়টি নজরে এনে ছেলেদের খারাপ রেজাল্টের কারণ খুঁজতে বললেন। ছেলেরা পিছিয়ে আছে কেন এখন সেটা আমাদের দেখতেই হবে, বের করতেই হবে। জানি একটা দেখা যাচ্ছে কিশোর গ্যাং নামে, কেন ছেলেমেয়েরা এই পথে যাবে? শিক্ষার্থীরা বলছেন, করোনা অতিমারির পর ছেলেদের মোবাইল আসক্তি বেড়েছে। অনলাইনে ফ্রি ফায়ার এবং পাবজি খেলা থেকে বের হতে পারছে না, এমনকি অনলাইন ডেটিং ও জুয়ায় জড়িয়ে পড়ছেন। অনলাইনে নতুন মানুষের সাথে দেখা করা যায়, এটা আসক্তিটা একটু বেশি বেড়ে যায় যখন এই সিনে টাকার বিষয়টা এসে যায়। এই বয়সে অপোজিট জেন্ডারের দিকে অ্যাট্রাকশন থাকবে, এটাই স্বাভাবিক। এখন এই যুগে ইন্টারনেটের মাধ্যমে এটা এত সোজা হয়ে গিয়েছে, অ্যাডভার্টাইজের মাধ্যমে আসে, এখন এটা আমাদের সামনে পড়ে যায়। এখন এটা আসলে আমরাও কিছু করতে পারি না। লকডাউনে আমরা মোবাইলে এত বেশি ঢুকে গিয়েছিলাম, তাহলে বর্তমানে ওইটা থেকে বের হওয়ার জন্য আর কি আমাদের যথেষ্ট পরিমাণ সময় বা চারপাশের আবহাওয়া এরকম ভাবে হচ্ছে না। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি CSE বিভাগের জরিপ বলছে, 2,60,00,000 কিশোর ও তরুণ নিয়মিত বিভিন্ন অনলাইনে গেম খেলে। সন্তানদের মোবাইল আসক্তি ও ফল বিপর্যয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। মোবাইল আসার পরে এবং ছেলেরা সর্বক্ষণ ওই মোবাইল নিয়ে ব্যস্ত থাকে এবং তাদেরকে কন্ট্রোল করা যায় না।
ফ্রি ফায়ার আছে, যেটা একটা আসক্তিই বলা যায়। সেটাতে যখন একটা বাচ্চা খেলে তখন একদম সে আসলে ওই দুনিয়ায় চলে যায়, তার বাবা মা বা আত্মীয়স্বজন তাদের কোনো কিছুই নাই। শিক্ষকরা বলছেন রাত জেগে অনলাইন গেম, বিভিন্ন অশ্লীল সাইট ভিজিট, টিকটক, টাকার বিনিময়ে রেসিং পড়াশোনায় মারাত্মক প্রভাব ফেলছে। ছেলে শিক্ষার্থীদের ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে তারা বাবা মা বা শিক্ষকদের কথাটা একটু কম শুনছে, তাদের দলগত যে বন্ধুত্ব যে সেটার প্রভাবটা একটু বেশি পড়ে তাদের জীবনে। বিভিন্ন জায়গায় আপনারা দেখছেন ছেলেদের একটা গোষ্ঠী চলে আসছে বিভিন্ন পাড়া মহল্লায়। এই জায়গাগুলির জন্য আসলে আমাদেরকে খুব মনোযোগ দিতে হবে। শিক্ষক অবশ্যই অভিভাবককে এখানে সবচেয়ে বেশি সক্রিয় হতে হবে। মোবাইল আসক্তির কারণ একটা, পড়াশোনার থেকে তাদের কনসেন্ট্রেশনটা চলে গেছে মোবাইলের উপর। এখানটায় করোনার পর থেকে আমার মনে হয় যে আমাদের ছেলেদের বিশেষ করে এই অস্থিরতা আরো বেশি বেড়ে গেছে। ফল বিপর্যয়ের আরেকটি বড় কারণ কিশোর গ্যাং। আইনশৃঙ্খলা বাহিনীর তালিকায় কেবল ঢাকাতেই সক্রিয় 50 থেকে 60টি কিশোর গ্যাং। সারা দেশে এ সংখ্যা 5 থেকে 6,000। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানান, ছেলেদের পিছিয়ে পড়া নিয়ে চিন্তিত তারা। আমাদের কিছু অপরাধমূলক কর্মকাণ্ড হয় বিভিন্ন জায়গায়, কিশোর গ্যাং ট্যাং এই ধরনের কিছু কিছু কাজে জড়িত হয়ে পড়ে। মেয়েরা আবার এই সমস্ত কর্মকাণ্ড থেকে অনেকটাই দূরে থাকে। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আমাদের শিক্ষা মন্ত্রণালয়কে এই বিষয়ে গবেষণা করার জন্য উনি নির্দেশনা দিয়েছে। যেহেতু শিক্ষা মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করা শুরু করছে, পরিকল্পনা করছে, তার সমাধান তো আমাদের করতে হবে। শিক্ষকদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে, অভিভাবকদেরকে করতে হবে। ফল বিপর্যয়ের আরও কারণ শনাক্ত ও প্রতিকারের ব্যবস্থা নিতে বিভাগ ও জেলা পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। আতিকা রহমান, RTV, ঢাকা। শুধু অজুহাতের উপর ভর করে বাড়ছে বিভিন্ন পণ্যের দাম। আগের আমদানি করা মশলা ও এলসি ক্রাইসিস এবং ডলারের দাম বৃদ্ধিকে কারণ হিসেবে কাটা হচ্ছে ভোক্তার পকেট। কারণ বাজারের খুচরা ব্যবসায়ীরা পাইকারির তুলনায় কেজিতে 100 থেকে 700 টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি করছেন বিভিন্ন মশলা। আর কারসাজি করে ডিম বিক্রি হচ্ছে প্রতি পিস 12 টাকার উপরে। মুরগির দামও চড়া। প্রত্যেকটা মুরগির দাম বেশি। ব্রয়লার মুরগির দাম বেশি। ব্রয়লার মুরগি 210 টাকা, 220 টাকা কেজি। সোনালী মুরগি 380 টাকা, 90 টাকা কেজি। আর যেটা অরিজিনাল দেশি সেটা 700 টাকা কেজি, 680 থেকে 700 টাকা। কোনোটার সঙ্গে কোনোটার মানে আজকে কিনলাম একটা, কালকে দেখা যায় যে দাম বেশি আর একটা। মানে এই যে জিনিসটা সিন্ডিকেটের মতন একটা জিনিস এখানে কাজ করতেছে, এই জিনিসটা আমাদের কাছে খুব খারাপ লাগতেছে। সারা দেশে ফের তাপমাত্রা বাড়তে শুরু করেছে। 2-1 দিনের মধ্যে গরম আরও বাড়তে পারে। আজ মঙ্গলবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, যশোর, নীলফামারী, রাঙামাটি ও ফেনী জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকবে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আগামী 4 দিন আবহাওয়া প্রায় একই রকম থাকতে পারে। পঞ্চম দিনে গিয়ে হয়তো বৃষ্টি হতে পারে। মঙ্গলবার সকাল 6টা পর্যন্ত সর্বশেষ 24 ঘন্টা দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে পাবনা ঈশ্বরদীতে 37 ডিগ্রি সেলসিয়াস। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশ হওয়া সত্ত্বেও আন্তর্জাতিক প্রতিষ্ঠান সবুজ জলবায়ু তহবিল GSF এর বৈষম্যমূলক আচরণের কারণে তহবিল সুবিধা পাচ্ছে না বাংলাদেশ। এমনটি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIB। প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রয়োজনীয় অর্থ সহায়তা না দিয়ে সুকৌশলে বাংলাদেশ সহ ক্ষতিগ্রস্ত দেশের ওপর ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছে আন্তর্জাতিক এই সংস্থাটি। দুপুরে ধানমন্ডি মাইডাস সেন্টারে TIBর কার্যালয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোতে জলবায়ু তহবিলের সুবিধা নিয়ে এক গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলো জাতীয় প্রতিষ্ঠানকে গুরুত্ব না দিয়ে আন্তর্জাতিক প্রতিষ্ঠানে অর্থায়নকে অগ্রাধিকার দিচ্ছে বলে অভিযোগ TIBর। ইফতেখারুজ্জামান বলেন, নিজস্ব নীতিমালা থেকে সরে গিয়ে বাংলাদেশকে বঞ্চিত করছে তারা। এবং কিছু কিছু শর্তাবলী যেটি উন্নয়নশীল দেশের জন্য প্রায় একেবারে নিষিদ্ধ করার মতো একটা জায়গায় তারা কিছু কিছু শর্তাবলী আরোপ করেছে শুরু থেকেই, এবং সেটির সুযোগ নিয়ে তারা কিন্তু আবার আন্তর্জাতিক সংস্থার দিকে ধাবিত হয়েছে। তো যে কারণে এটি এক ধরনের, যার ফলে এটা যে সুফল যাদের পাওয়ার কথা, যে ক্ষতিগ্রস্ত দেশগুলো, তাদের হাতে পর্যাপ্ত পরিমাণে প্রত্যাশিত পরিমাণে আসতে পারছে না।
চট্টগ্রাম থেকে ৩৯৮ জন হজ যাত্রী নিয়ে বিমানের প্রথম ফ্লাইটটি মদিনার উদ্দেশ্যে ছেড়ে গেছে। ভোর 4:45টার দিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় ফ্লাইটটি। এর আগে এই হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী। তিনি হাজিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ফুলের শুভেচ্ছা জানান। প্রথম ফ্লাইটে 419 জন হজ যাত্রী যাওয়ার কথা থাকলেও 398 জন গেছেন। বিভিন্ন কারণে কিছু যাত্রী যেতে না পারলেও তারা পরবর্তী যে কোনো ফ্লাইটে যেতে পারবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনায় এবছর হজ যাত্রীদের জন্য চট্টগ্রাম থেকে সরাসরি সৌদি আরব যাবে 22টি ফ্লাইট। প্রতি বছরের মতো এবছরও দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ ৫,৫১,৩৭,৫৫৮ টাকার রাজস্ব ডাক বিভাগকে বুঝিয়ে দিয়েছেন। অনুষ্ঠানে নগদ লিমিটেডের প্রধান নির্বাহী তানভীর মিশুক এই অর্থ প্রদান করেন। এ সময় তিনি বলেন, তারা সবসময় প্রতিশ্রুতি রক্ষা করে থাকেন। চুক্তি অনুযায়ী ডাক বিভাগের সাথে রাজস্ব ভাগাভাগি করে থাকেন। এ সময় টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ পলক ও নগদের নির্বাহী পরিচালক সাফায়েত সহ 2 প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিশুদ্ধতার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছে ন্যাচুরা কেয়ার। বেশিরভাগ কসমেটিক পণ্যে কেমিক্যাল দিয়েই তৈরি, তবে ন্যাচুরা কেয়ার ব্র্যান্ডটির প্রতিটি পণ্যের উপকরণ শতভাগ পরীক্ষিত, যা নিশ্চিত করবে প্রাকৃতিক যত্ন ও বিশুদ্ধতা। সম্প্রতি কালীগঞ্জের CCULB রিসোর্ট ও কনভেনশন হলে এক অনুষ্ঠানে ব্র্যান্ডটি উন্মোচন করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আসিফ ওয়াহাব খান, CEO মোহাম্মদ নাজিমুদ্দিন, হেড অব বিজনেস আদিত্য সোম, হেড অব মার্কেটিং শামস আরফিন সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ভারতের মহারাষ্ট্র রাজ্যের রাজধানী মুম্বাইয়ে ধূলিঝড়ে বিলবোর্ড উপড়ে 14 জন নিহত হয়েছে। এ সময় আহত হন কমপক্ষে 60 জন। সোমবার বিকাল 4:30টা নাগাদ হঠাৎই এই জোরালো উঠে এই ঝড় চারিদিকে ছেয়ে যায় অন্ধকারে। শুরু হয় ধূলিঝড়। সেই ঝড়ের তোড়ে ঘাটকোপর এলাকায় উপড়ে যায় একটি বিশাল আকারের ধাতব বিজ্ঞাপন বোর্ড। ভেঙে পড়া সেই বিলবোর্ডের নিচে চাপা পড়েন অনেকেই। ভেঙে পড়া সেই বিলবোর্ড সরাতে ভারতের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের প্রায় 3 ঘন্টা সময় লেগেছে। পুলিশ জানিয়েছে, ওই বিলবোর্ডের নিচে বহু মানুষ চাপা পড়েছিলেন। 67 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। কানাডার পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ব্রিটিশ কলম্বিয়ায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার বাসিন্দাকে। ব্রিটিশ কলম্বিয়া ওয়াইল্ড ফায়ার সার্ভিস বলছে, ফোর্ট নেলসন শহরে পশ্চিমের শুক্রবার থেকে দাবানলটি দ্রুত ছড়িয়ে পড়ছে। দাবানলের ফলে আগুন প্রায় 5,280 হেক্টর জায়গা পর্যন্ত পৌঁছেছে। ছোট্ট একটি সম্প্রদায় 3,000 বাসিন্দা শহর ফোর্ট নেলসন ব্রিটিশ কলম্বিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় ভ্যানকুভারের 1,600 কিলোমিটার উত্তরে অবস্থিত। পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ জম্মু ও কাশ্মীরের মুদ্রাস্ফীতির বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে পাকিস্তানি রেঞ্জার্সের গুলিতে স্থানীয় 3 বেসামরিক নাগরিক নিহত হয়েছে। সোমবার রাতে আজাদ জম্মু ও কাশ্মীরের রাজধানী মুজাফফরবাদের কাছে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে রেঞ্জার্সদের সংঘর্ষ হয়। এই সময় রেঞ্জার্সের 3 সদস্য সহ 8 জন আহত হয়। দেশটির সংবাদ মাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে। গেল বৃহস্পতিবার থেকে মূল্যস্ফীতির বিরুদ্ধে আজাদ কাশ্মীরে হাজার হাজার বাসিন্দা প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে আসছে। এ সময় প্রতিবাদকারীরা অভিজাত শ্রেণীকে দেওয়া সুযোগ সুবিধাও প্রত্যাহার করার দাবি জানিয়েছে। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজামুখী ত্রাণবাহী ট্রাক আটকে দিচ্ছে ইসরায়েলি বিক্ষোভকারীরা। শুধু তাই নয়, এ সময় তারা ট্রাক থেকে খাবারের প্যাকেটগুলো ফেলে দেয় এবং শস্যের ব্যাগগুলো ছিঁড়ে ফেলে। সোমবার অধিকৃত পশ্চিম তীরে এ ঘটনা ঘটে। ত্রাণবাহী ট্রাকগুলো জর্ডান থেকে আসছিল। হেব্রনের পশ্চিমে তারকুমিয়া চেকপয়েন্টে ইসরায়েলপন্থীরা বিক্ষোভ করছিলেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বিক্ষোভকারীরা লরি থেকে খাবারের বক্সগুলো মাটিতে ফেলে সেগুলোতে লাথি দিচ্ছে। এদিকে ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে অন্তত 14 জন, আহত হন আরও বহু মানুষ।
খেলার খবর, ফুটবল প্রসঙ্গ। ফুটবল ফেডারেশনের কাপ ফুটবলে হাই ভোল্টেজ সেমিফাইনালে আজ বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে আবাহনী। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে খেলা শুরু বেলা ৩টায়। ফেডারেশন কাপে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠতে প্রত্যয়ী আবাহনী। লিগ পুনরুদ্ধারে আবারও ব্যর্থ হওয়ায় পুরো নজর এখন ফেডারেশন কাপে। শিরোপাহীন মৌসুম কাটতে না কাটতে শিষ্যদের উদ্বুদ্ধ করছেন আকাশ নীল কোচ আন্দ্রেস ক্রুসিয়ানি। বিপরীতে স্বাধীনতা কাপ ও লিগ শিরোপা ঘরে তোলার পর ট্রেবল জয়ে চোখ বসুন্ধরা কিংসের। শিষ্যদের পূর্ণ মনোযোগ ফেডারেশন কাপেই রাখছেন কিংস কোচ অস্কার ব্রুজন। ফ্রান্সের বর্ষসেরা ফুটবলার হলেন কিলিয়ান এমবাপ্পে। সোমবার প্যারিসে জমকালো অনুষ্ঠানে পুরস্কার ও ট্রফি গ্রহণ করেন এই তারকা ফুটবলার। এ সময় তিনি জানান, নতুন কোনো ক্লাবের হয়ে জীবনের পরবর্তী অধ্যায় রোমাঞ্চিত করতে চান। লিগ ওয়ানে প্যারিস সেন্ট জার্মের জার্সিতে গেল 7 মৌসুম খেলেছেন 25 বছর বয়সী এই ফুটবলার। এই সময় 5 বার ফ্রান্সের বর্ষসেরা ফুটবলারের সম্মাননা পান তিনি। পিএসজির হয়ে এই মৌসুমে তার গোল সংখ্যা 44টি। গেল সপ্তাহে ফ্রান্সের শীর্ষ ক্লাব পিএসজি ছাড়ার ঘোষণা দেন এমবাপ্পে। দুপুরের সংবাদ এ পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।